দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটি সার্কুলার দিয়েছে যে ব্যাংকগুলো প্রফিট না করলেও ইনসেন্টিভ বোনাস দিতে পারবে তার কর্মীদের। তো এটির আসলে ইম্প্যাক্ট কি ব্যাংকিং সেক্টরে সেটি নিয়ে আমরা কথা বলবো। প্রথমত আসি যে এই সার্কুলারটি দেওয়ার প্রয়োজন হলো কেন। তার কারণ হলো আপনারা জানেন যে আমরা 5ই আগস্টের পর দেখেছি যে ব্যাংকিং সেক্টরের রিয়েল হেলথটা কিভাবে বেরিয়ে এসেছে। অনেক ব্যাংক টাকা দিতে পারছে না ডিপোজিটারের, এবং আমরা যদি দেখি যে অনেক ব্যাংক প্রফিট দেখাচ্ছে কিন্তু আসলে সে হিউজ লসে ছিল, সেই লোকসানটাকে হাইড করে সে প্রফিট দেখিয়েছে এবং এই প্রফিট দেখিয়ে তারা মুনাফা নিয়েছে, ডিভিডেন্ড নিয়েছে। এবং এক একটি ব্যাংক এরকম আর্টিফিশিয়াল প্রফিট দেখিয়ে অনেক ধরনের ইনসেন্টিভ বোনাস দিয়েছে। তো ইনসেন্টিভ বোনাসটা আসলে ব্যাংকে যেটি দেওয়া হয় যে আমরা জানি যে অর্গানাইজেশনগুলো যে বোনাস দেয়, একটি হলো যে ফেস্টিভ বোনাস। আমরা যে ঈদে এবং পূজায় যে বোনাসগুলো পেয়ে থাকি সেগুলো কিন্তু আসলে রেগুলার বোনাস। এখানে ইনসেন্টিভ বোনাস বলতে বোঝাচ্ছে যেই বোনাসটা আসলে এক্সট্রা বোনাস, অর্থাৎ ওই কোম্পানির পারফরমেন্সের উপর বেস করে কোম্পানিগুলো অ্যাডিশনাল বোনাস দিয়ে থাকে, যেটা কর্মীদেরকে কাজে উৎসাহিত করা ইত্যাদি, মূলত উৎসাহিত করার জন্যই দেওয়া হয়ে থাকে। তো এই বোনাসটা কিন্তু ডিপেন্ড করে যে ওই প্রতিষ্ঠান যদি ভালো পারফরমেন্স করে, ভালো প্রফিট করে, তাহলে সে এক্সট্রা বোনাস পাবে। যদি প্রফিট না করে তাহলে আসলে বোনাস পাওয়ার কথা না। কিন্তু আমরা যেহেতু দেখলাম যে 5ই আগস্টের পর এই ব্যাংকগুলোর রিয়েল হেলথ যখন বেরিয়ে আসলো, তখন কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার দিল যে যেই ব্যাংকগুলো রিয়েল প্রফিট দেখাতে পারবে শুধু তারাই এই ইনসেন্টিভ বোনাস দিতে পারবে। রিয়েল প্রফিট বলতে তারা বোঝাচ্ছে যে অনেক ব্যাংক আমরা যদি দেখি যে প্রভিশন শর্টফল আছে, ক্যাপিটাল শর্টফল আছে, তারপরেও কিন্তু তার প্রফিট দেখাচ্ছে। এটার কারণ তারা এগুলো যে মেইনটেইন করতে হয়, সেই মেইনটেইনটা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে 5 বছর 10 বছর সময় নেয়। অর্থাৎ আজকে যদি তার 100 কোটি টাকা প্রভিশন রাখতে হবে, সে এখন 100 কোটি টাকা না রেখে 5 বছর সময় নিল, এবং সে কারণে সে তার একটা আর্টিফিশিয়াল, এই প্রভিশনটা তো প্রফিট থেকে রাখতে হতো, তো প্রফিট থেকে যেহেতু রাখতে হলো না, তখন সে এই একটা আর্টিফিশিয়াল প্রফিট দেখালো। যদি ওই 100 কোটি টাকা তার দেখাতে হতো, প্রভিশন মেইনটেইন করতে হতো, তাহলে কিন্তু তার প্রফিট থাকতো না। তো এই যে প্রভিশন মেইনটেইন না করেও যে প্রফিটটা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ডেফারেল সুবিধা নিয়ে যে প্রফিটটা দেখাচ্ছে, সেটাকে তারা বলছে এটা রিয়েল প্রফিট না। যেটা প্রভিশন এবং ক্যাপিটাল শর্টফল, যে রেগুলেটরি যে রিকোয়ারমেন্টগুলো, এগুলো মেইনটেইন করার পর যে রিয়েল প্রফিট তারা আসবে, যাদের এই প্রফিট থাকবে তারাই শুধুমাত্র বোনাস দিতে পারবে। এবং যেই ব্যাংকগুলো প্রভিশন শর্টফলে থাকবে বা প্রভিশন মেইনটেইন করার জন্য ডেফারেল সুবিধা নিয়েছে, ক্যাপিটাল শর্টফলে থাকবে, তারা এই বোনাস দিতে পারবে না। এটা বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। এটি বন্ধ করেছিল আমরা দেখি যে 2025 ডিসেম্বরে। এবং একই সাথে বাংলাদেশ ব্যাংক বলেছিল যে রিটেইন আর্নিংস থেকেও ব্যাংকগুলো প্রফিট বোনাস দিতে পারবে না। রিটেইন আর্নিংসটা ব্যাংকগুলো সাধারণত রাখে প্রফিট থেকে, একটি পার্ট তারা সেভ করে রাখে। এটি ফিউচারে কোনো ধরনের ক্রাইসিস হলে বা হঠাৎ করে রেগুলেটরি কোনো বড় ধরনের চেঞ্জ আসলে, ধরেন ক্যাপিটাল বাড়াতে হবে হঠাৎ করে, বা যেমন আমাদের এখন যেমন পৃথিবীতে যে যুদ্ধ লেগে গেল, সেটার কারণে ব্যাংকের ব্যবসা যদি ক্ষতিগ্রস্ত হয়, সেই সময়কার সেফগার্ডের জন্য এই ইয়েটা সেভ করে রাখা, প্রফিটটা সেভ করে রাখা হয়। তো সেখান থেকেও কিন্তু ব্যাংকগুলো, অনেক ব্যাংকে দেখা যায় যে ওই প্রফিট থেকেও বোনাস দিত। তো এই প্র্যাকটিসগুলো আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক বন্ধ করেছে। কোন প্রেক্ষিতে? এবং আমরা যদি ইন্ডাস্ট্রির একটা হেলথ দেই, যে আমাদের যে ব্যাংকিং সেক্টরে 23টি ব্যাংকই ক্যাপিটাল শর্টফলে রয়েছে। আমরা যদি দেখি যে আমাদের ব্যাংকিং সেক্টরে ক্যাপিটালের যে রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমরা যেটাকে বলি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, অর্থাৎ একটা ব্যাংকের কতটুকু পরিমাণ ক্যাপিটাল তার রিস্ক অ্যাসেটের অ্যাগেনস্টে রাখতে হবে, সেটি 12.5% হলো মিনিমাম। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে সেটি আছে 4.47%। এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যাংকগুলো কতটা ভালনারেবল। এই অবস্থায় এই যে সার্কুলারটি দিয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেখান থেকে আবার বাংলাদেশ ব্যাংক সরে এসে যাদের ক্যাপিটাল শর্টফল আছে, প্রভিশন শর্টফল আছে, তারাও
এখন ডিভিডেন্ড বোনাস দিতে পারবে। কিভাবে বোনাস দিতে পারবে? তারা তাদের অপারেটিং প্রফিট অর্থাৎ পরিচালন মুনাফা বা রেভিনিউ ইনকাম থেকে তারা তাদের বোনাস দিতে পারবে। তো এই রেভিনিউ ইনকাম থেকে বোনাস দিলে আসলে কি হয়? রেভিনিউ ইনকামটা আসলে কি, একটা ব্যাংক সারা বছরে যে ইনকাম করে সেটি কিন্তু তার প্রফিট নয়। সেই ধরেন সে 500 কোটি টাকা ইনকাম করলো, কিন্তু তার খরচ আসলো ওই ব্যাংকের যে অপারেশনাল কস্ট, তারপর বেতন, এরপর তারা যেই ডিপোজিট নিয়েছে, ডিপোজিটের অ্যাগেনস্টে যে লোন দিয়েছে, সেই লোনটা যদি ব্যাড হয়ে থাকে অর্থাৎ ক্লাসিফাইড হয়ে থাকে, লোনটা যদি ফেরত না আসে, সেটাও কিন্তু তার লস। ওই লসটাও কিন্তু তখন প্রভিশন হিসেবে মেনটেন করতে হয়। ওই প্রভিশনটা কি এই রেভিনিউ থেকেই রাখা হয়। তো এই প্রভিশনটাও একটা খরচ। তো এই খরচগুলো যখন সব এই রেভিনিউ থেকে রাখার পর যেটা, এবং সরকারকে ট্যাক্স দিতে হয়, এসব করার পর এই খরচগুলো শেষ হওয়ার পর যদি তার প্রফিট থাকে, তাহলে সেটিকে বলা হচ্ছে নেট প্রফিট। এই নেট প্রফিট থেকে আসলে ইন্টারন্যাশনাল প্র্যাকটিস হলো এই নেট প্রফিটটা উপর ডিপেন্ড করে ব্যাংকের বোর্ড ডিসাইড করে যে তার কর্মীদেরকে তারা এক্সট্রা বোনাস, এই ইনসেন্টিভ বোনাস দেবে কি দেবে না। এখন যদি একটি ব্যাংক তার প্রভিশন শর্টফলে আছে, ক্যাপিটাল শর্টফলে আছে, কিন্তু সে যদি এরপর যদি সে বোনাস দিতে চায়, তাহলে কি ঘটনাটা ঘটছে যে এই যে তার রেভিনিউ ইনকাম, সেখান থেকে সে প্রভিশনের জন্য যেই খরচটা দরকার সেটি সে রাখছে না, ক্যাপিটালের জন্য যেই খরচটা দরকার সেটি সে রাখছে না। এই খরচগুলো না রেখেই সে তার এমপ্লয়ীদের বোনাস দিচ্ছে। তাহলে তাতে যেটা হচ্ছে যে এই প্রভিশন এবং ক্যাপিটাল শর্টফল দুটি ব্যাংককে ভালনারেবল করে তোলে। ভালনারেবল বলতে আলটিমেটলি আমানতকারীরা ভালনারেবল হয়। যখন একটি ব্যাংক দিনের পর দিন প্রভিশন মেনটেন করে না, ক্যাপিটাল শর্টফলে থাকে, তখন যেটা হয় যে সেই ব্যাংকটি একসময় ডিপোজিটারের টাকা ফেরত দিতে পারে না, যেটি আমরা অলরেডি এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক ব্যাংক ডিপোজিটের টাকা ফেরত দিতে পারছে না। কিন্তু হয়তো 10টি ব্যাংক ডিপোজিটের টাকা ফেরত দিতে পারছে না, কিন্তু আরও 20টি ব্যাংক আছে যারা কোনো রকমে ফেরত দিচ্ছে। তাদের রিয়েল চিত্রটা ডিপোজিটারদের বুঝতে দিচ্ছে না, কিন্তু আপনি যদি পেছনের তাদের অ্যানুয়াল রিপোর্ট পড়ে দেখেন, তাহলে দেখা যাবে যে তারা হিউজ প্রভিশন শর্টফলে আছে, ক্যাপিটাল শর্টফলে আছে, কিন্তু সেগুলো সে দেখাচ্ছে না। এই শর্টফল থাকা সত্ত্বেও সে প্রফিট দেখাচ্ছে। কিভাবে প্রফিট দেখাচ্ছে? কারণ বাংলাদেশ ব্যাংক তাকে ওই যে প্রভিশন শর্টফল, ক্যাপিটাল শর্টফল, এগুলো মেইনটেন করার জন্য 5 বছর 10 বছর সময় দিয়ে রেখেছে। তো সেগুলো মেইনটেন না করে সময় নিয়ে সে এখানে প্রফিট দেখাচ্ছে, যেই প্রফিটটা আসলে তার রিয়েল প্রফিট না। যদি তার ওই রিকোয়ার্ড প্রভিশন এবং ক্যাপিটাল মেইনটেন করতে হতো, তাহলে কিন্তু সে লসে থাকতো। এখন সে এই আর্টিফিশিয়াল প্রফিট দেখিয়ে সেটার উপর আবার সে বোনাস দিচ্ছে, এক্সট্রা বোনাস দিচ্ছে। তাতে যেটা হচ্ছে যে এই ব্যাংকটি দিনে দিনে আরও দুর্বল হয়ে যাচ্ছে এবং তার ক্যাপিটাল, প্রভিশন এগুলো আরও বেশি, শর্টফল, ঘাটতিটা আরও বেড়ে যাচ্ছে। এবং একটা সময় যে ডিপোজিটাররা সেই প্রাইসটা দিচ্ছে। আমরা যদি দেখি, ধরেন ইসলামী ব্যাংকের যদি একটি উদাহরণ দেই, যে ইসলামী ব্যাংকটা একসময় সবচেয়ে বেস্ট ব্যাংক ছিল, হাইয়েস্ট প্রফিট মেকিং ব্যাংক ছিল, এবং সেটি কিন্তু আস্তে আস্তে কিভাবে করাপশন, লোন ক্লাসিফিকেশনের কারণে এখন সে ৮৬,০০০ কোটি টাকার শর্টফলে আছে। কিন্তু আমরা যদি জুলাই সেপ্টেম্বর কোয়ার্টারে দেখি 2025 সালের, সেখানে দেখবেন তারা 32 কোটি টাকা প্রফিট দেখিয়েছে, কিন্তু তার প্রভিশন শর্টফল আছে ৮৬,০০০ কোটি টাকা। এখন প্রভিশন যেহেতু আসলে সাধারণ ডিপোজিটাররা বা সাধারণ মানুষ এই প্রভিশন, ক্যাপিটাল, এই ইন্ডিকেটরগুলো দেখে না, তারা দেখে ব্যাংকটি প্রফিট করছে কিনা। এই যে 32 কোটি টাকা প্রফিট, এটা কিন্তু আসলে এই ডেফারেল সুবিধা নিয়ে যে আমি ৮৬,০০০ কোটি টাকা এখন মেনটেন করতে পারবো না। যদি ৮৬,০০০ কোটি টাকা তাকে মেনটেন করতে হতো, তাহলে কিন্তু আসলে পুরাটাই তার লস, অর্থাৎ ৮৬,০০০ কোটি টাকায় তা ব্যাংকটি এখন লসে থাকতো। বাট উল্টা সে 32 কোটি টাকা প্রফিট দেখাচ্ছে। তো এই যে এইটা দেখানোর ফলে এখান থেকে সে এখন আবার দেখা যাবে যে সে এমপ্লয়ীদের বোনাসও দিতে পারবে। এখানে এমপ্লয়িরা বোনাস পাচ্ছে, কিন্তু ব্যাংকটি আস্তে আস্তে তার ডিপোজিটারের টাকা ফেরত দেওয়ার ক্যাপাসিটি লস করে ফেলতেছে। তো এখন যেটা হয় যে কেন এটা বাংলাদেশ ব্যাংক করছে, ব্যাংকগুলো থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে রিকোয়েস্ট ছিল যে আমরা দেখি এই মুহূর্তে ব্যাংকিং সেক্টরে 10টির বেশি নয়, সর্বোচ্চ 10টি ব্যাংক তারা
রিয়েলি নেট প্রফিট করছে এবং এই প্রফিট করার পর এর একটা সার্টেন পার্সেন্টেজ তারা তাদের এমপ্লয়ীদের জন্য বোনাস দিচ্ছে। ফলে অনেক ব্যাংক আমরা দেখি অনেক ব্যাংকের এমপ্লয়িরা বছরে 6টি 7টি করে পর্যন্ত এক্সট্রা বোনাস পেয়ে থাকে, কারণ ওই ব্যাংকগুলো খুব ভালো পারফরমেন্স করছে, ভালো প্রফিট করছে। তো এর ফলে দেখা যায় যে অন্য যেই ব্যাংকগুলো এই যে প্রফিট না করার কারণে বোনাস যে বাংলাদেশ ব্যাংক বন্ধ করে দিল, তার ফলে তারা তাদের এমপ্লয়ীদেরকে ধরে রাখতে পারছে না বা বেটার এমপ্লয়িকে তারা তাদের ওখানে ধরে রাখতে পারছে না। এই ধরনের প্রতিযোগিতামূলক পরিবেশে তারা টিকতে পারছে না। এই কনসিডারেশনে আসলে বাংলাদেশ ব্যাংক তাদেরকে এই বোনাস দেওয়ার জন্য তাদেরকে অ্যালাউ করেছে। এখন আমরা যদি দেখি এটি শুধু প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে না, আমরা যদি দেখি স্টেট ওন ব্যাংকগুলোর কিন্তু নিজস্ব তাদের আলাদা, যেহেতু সরকারি ব্যাংক তাদের আলাদা বেতন কাঠামো আছে। ওই ব্যাংকগুলোর ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের এই বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংক তাদেরকে নির্দেশনা দিয়েছে তারা যদি প্রফিট না করে তাহলে যেন তারা ইনসেন্টিভ বোনাস না দেয়। কিন্তু এরপরেও কিন্তু আমরা দেখেছি যে স্টেট ওন ব্যাংকগুলো কিন্তু সবসময়ই আমরা ইনসেন্টিভ বোনাস দিতে দেখি, অথচ তারা কিন্তু ক্যাপিটাল শর্টফলে আছে এবং এই ক্যাপিটাল কিন্তু আবার তারা লোন লস করছে, অর্থাৎ হিউজ ডিফল্ট লোন, তারা করাপশন করে লোন দিচ্ছে, সেই লোনটা আর ফেরত আসছে না। ফেরত না আসার কারণে তাদের ক্যাপিটালে শর্ট হচ্ছে। এই শর্টটা আবার দেখা যাচ্ছে সরকার সেই ক্যাপিটাল ইনজেক্ট করছে। কোথা থেকে করছে? ট্যাক্স পেয়ারের মানি থেকে। অর্থাৎ ট্যাক্স পেয়ারের মানি দিয়ে তারা কর্মীদের বোনাস দিচ্ছে। এটা হচ্ছে আলটিমেট রেজাল্ট। তো এভাবে যেটা হচ্ছে যে আমাদের প্রাইভেট সেক্টর এখন যে কোনো আমরা যদি অন্য যে কোনো প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রে দেখি বা আপনারা যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন তারা দেখবেন যে আপনার প্রতিষ্ঠানে যদি ব্রেক ইভেনে না থাকে তাহলে মাস শেষে বেতন পাওয়াই কঠিন। আবার যদি তারা একটু প্রফিট করে তাহলে হয়তো আপনি একটা ভালো বোনাস পান। যদি প্রফিট না করে তাহলে সেই প্রতিষ্ঠানের জন্য সারভাইভ করাটাই অনেক কঠিন হয়ে যায়। এটা প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রে তাদের নিজস্ব ডিসিশন, তারা আসলে বোনাস দেবে কি দেবে না। কিন্তু ব্যাংকও, এখানে প্রাইভেট ব্যাংক আছে, এখন প্রশ্ন উঠতে পারে প্রাইভেট ব্যাংক তার নিজের ব্যাংকের কর্মীদের বেতন দিবে কি দেবে না বা বোনাস দিবে কি দিবে না তাদের ব্যাপার। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কেন একটা রেগুলেটরি ইন্টারফারেন্স থাকে? কারণ এই ব্যাংকগুলো আসলে পাবলিক মানি ডিল করে। আমরা যে ডিপোজিটাররা আমরা নিজেদের টাকা সেখানে রাখছি, সেই টাকা দিয়ে ওই ব্যাংকটা ব্যবসা করছে। যেহেতু পাবলিক মানি দিয়ে তারা ব্যবসা করছে, সে কারণে তাদেরকে মনিটর করার জন্য বাংলাদেশ ব্যাংক রয়েছে। এ কারণে তারা টাকাটা কোথায় খরচ করছে, কিভাবে খরচ করছে, কতটুকু ডিপোজিটারের টাকা সেফ রেখে তারা খরচ করছে কিনা সেটি কিন্তু রেগুলার মনিটর করার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। এবং বাংলাদেশ ব্যাংক এটা মনিটর করতে ফেইল করেছে জন্যেই আজকে এতগুলি ব্যাংক মার্জ করতে হচ্ছে, এতগুলি আমাদের ডিফল্ট লোন এখন 30%, 6 লাখ কোটি টাকার উপরে ডিফল্ট লোন। এখন ডিপোজিটাররা তাদের টাকা ফেরত পাচ্ছে না। আমরা যদি একটু দেখি যে যেমন পদ্মা ব্যাংক, যেই ব্যাংকটি নিয়ে আসলে বাংলাদেশ ব্যাংক পুরাই চুপ হয়ে আছে, সরকার চুপ হয়ে আছে, এই ব্যাংকে অনেক ডিপোজিটার তাদের টাকা ফেরত পাচ্ছে না, কিন্তু ওই ব্যাংকের এমপ্লয়িরা কি বেতন পাচ্ছে না? এরকম কিন্তু হচ্ছে না। তো তারা কিন্তু বেতন পাচ্ছে, আবার আপনার ডিপোজিটাররা তার টাকাটা ফেরত পাচ্ছে না, কারণ তারা ওই এমপ্লয়িরা ডিপোজিটারের টাকা তুলে এনে তারা নিজেরা ভাগ করে তারা বেতনটা দিয়ে ব্যাংকটা চালু রেখেছে। ঠিক এরকম একটা অবস্থায় আসলে যেই ব্যাংকগুলো এখন আছে সেগুলোরও যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি কর্মীরা তাদের পারফরমেন্স অনুযায়ী তাদের বোনাসটা না পায়। তাদেরকে যদি তাদের এই যে যখন ডিপোজিটাররা টাকা ফেরত পাচ্ছে না বা ব্যাংকের হেলথ এত খারাপ হয়েছে, তাতে কি বাংলাদেশ ব্যাংকের কোনো এমপ্লয়ির চাকরি গেছে বা কেউ পানিশমেন্ট পেয়েছে? বা ব্যাংকের যেই ব্যাংকগুলো এই দুর্বল হেলথে চলে গেল, ডিপোজিটারের টাকা রিস্কে ফেললো, তাদেরও কিন্তু কোনো পানিশমেন্ট হয়নি বা পারফরমেন্স হয়নি তা বলবো না, এটা হয়তো কেস টু কেস বেসিসে হয়েছে। কিন্তু ইন জেনারেল ওই ব্যাংকের আসলে এমপ্লয়ীদের পারফরমেন্স বেস যে রিটার্ন সেটি কিন্তু হচ্ছে না। সেটি আসলে এক ধরনের, যেহেতু পাবলিক মানি দিয়ে তারা ব্যবসা করে, ডিপোজিটারের টাকা আসতেই আছে, তারা এটা খরচ করতেই আছে এবং অ্যাট দ্য এন্ড তারা ডিপোজিটের যে টাকা যখন টাকা ফেরত দিতে পারছে না, তখন কিন্তু সরকারি যেই ব্যাংকগুলোকে মার্জ করলো সেখানে কিন্তু সরকার 20,000 কোটি টাকা দিল। এই টাকা কোথা থেকে আসলো? এটা কিন্তু ট্যাক্স পেয়ারের মানি থেকে আসলো। আপনি যদি এবার ওই ব্যাংকগুলোর প্রিভিয়াস হিস্ট্রি নেন, তারা কিন্তু এরকম আর্টিফিশিয়াল প্রফিট দেখিয়ে দিনের পর দিন তাদের এমপ্লয়ীদেরকে এক্সট্রা বোনাস দিয়ে গেছে। তো
এখন ইন্টারন্যাশনাল প্র্যাকটিস হলো যে কোনো ব্যাংক যখন প্রফিট করে সেটা তার পারফরমেন্স বেসড আসলে এই ইনসেন্টিভ বোনাসটা হয়ে থাকে, এবং ইন্টারন্যাশনাল প্র্যাকটিস অনুযায়ী এখানে তো প্রভিশন শর্টফল থাকা সত্ত্বেও তাদেরকে বোনাস অ্যালাউ করছে বাংলাদেশ ব্যাংক। আর ইন্টারন্যাশনাল প্র্যাকটিসে আপনার প্রভিশন শুধু লোন লস হলেই প্রভিশন শর্টফল হবে না, আপনার আগাম প্রভিশন শর্টফল হতে পারে এই বিবেচনাতেও তাকে প্রভিশন রাখতে হয় প্রফিট থেকে। অর্থাৎ এক্সট্রা সতর্কতা যে যেই লোনগুলো এখনও ক্লাসিফাইড হয়নি কিন্তু ক্লাসিফাইড হওয়ার সম্ভাবনা, ডিফল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তার এগেনস্টও তাদেরকে প্রভিশন মেনটেন করতে হয় প্রফিট থেকে। ফলে তাদের প্রফিটটা একেবারে জেনুইন থাকে এবং তাদের ফাইন্যান্সিয়াল হেলথটা এত স্ট্রং থাকে। এবং বাংলাদেশে যেটি আমরা যে প্র্যাকটিস দেখছি যে প্রভিশন শর্টফল থাকলেও আপনি প্রফিট না করলেও আপনি আসলে ইনসেন্টিভ বোনাস দেওয়ার জন্য তাদেরকে সুযোগ করে দিচ্ছেন। তো এটাই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।